আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আসসালামু আলাইকুম মেহরাজ ভাই। মেহেরাজ এবার মুচকি হাসলো। বুকের ভেতর অদ্ভুত শীতল অনুভূতি হলো মেয়েটার কণ্ঠ শুনে। বুকের বাপাসটা চিপে ধরে কিয়ৎক্ষণ থম মেরে চুপ করে থাকলো। তারপর গলা ঝেড়ে সালামের উত্তর দিল গম্ভীর কণ্ঠে। বলল, কেমন আছিস? জ্যোতি উত্তরে মৃদু আওয়াজ তুলে বলল, আলহামদুলিল্লাহ, আপনি? মেহেরাজ শুনল, দৃঢ় গলায় সরাসরি বলে উঠল, ভালো আছি। পরশু ফ্রি থাকবি? প্রশ্নটা শোনা মাত্রই উত্তর দিল না জ্যোতি। কিয়ৎক্ষণ সময় নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। কেন? মেহেরাজের মুখভঙ্গি বদলালো না, গম্ভীর অথচ দৃঢ় গলায় বলে উঠল, দেখা করব তোর সাথে। আচমকা এমন এক প্রশ্নে চুপ থাকলো জ্যোতি। শেষ তাদের দেখা হয়েছিল 11 মাস আগে, বলা যায় প্রায় 1 বছর আগে। তাও মেহুর জন্মদিনে উপলক্ষে সে গিয়েছিল। এতগুলো দিন পর দেখা করার জন্য মেহেরাজের তরফ থেকে এই বাক্যটা শুনেই শরীর জুড়ে অদ্ভুত শিহরণ হলো। অনুভব করলো বুকের ভেতর তীব্র অস্থিরতা। জবাবে বলল, কখন? মেহেরাজের মুখ টান টান হলো হঠাৎ। তাতে দাঁত চেপে তারা ভাবে উত্তর দিয়ে বলল, সারাদিন কেন, তুই কি ব্যস্ত থাকবি? জ্যোতি স্পষ্ট কণ্ঠে জবাব দিল, আমার টিউশনই আছে, ক্লাস আছে মেহরাজ ভাই। আপনি নির্দিষ্ট একটা সময় বলে সুবিধা হবে আমার। মেহেরাজ দমে গেল না জ্যোতির স্পষ্ট উত্তরে। ফের ভরাট কণ্ঠে তারা ভাবে উত্তর দিল, নির্দিষ্ট সময় না, অনির্দিষ্ট সময় পর্যন্ত থাকবো। সমস্যা আছে? আর ক্লাস টিউশন পরশু দিনের জন্য বাদ। একদিন মিস দিলে তো সমস্যা হবে না, তাই না? উপাসে জ্যোতি কথাগুলো শুনে থম মেরে চুপ হয়ে গেল। নির্দ্বিধায় স্পষ্টভাবে মেহেরাজের এমন আদেশে তার ভালো লাগলো কি খারাপ লাগলো বুঝে উঠল না সে। তবে বুকের ভেতর কেমন কম্পন অনুভব হলো সেই মুহূর্তে। তবু স্পষ্টভাবে বলল, না, সমস্যা হবে না। মেহেরাজ এবার মুচকি হাসল, ঠোঁট চওড়া করে বলে উঠল, গুড। তাহলে পরশু দিনের জন্য তোর ক্লাস টিউশন সব ক্যান্সেল। দেখা করছি পরশু, মনে থাকবে? হ্যাঁ, থাকবে। মেহেরাজ আবারও হাসল, বলল, ওখানে গিয়ে কল করব তাহলে। যদি বিনিময়ে উত্তর দিল না, চুপ থাকলো কিয়ৎক্ষণ। তারপর কি বুঝিয়ে প্রশ্ন ছুড়ল, কোনো দরকারে আসছেন এখানে? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হাসল, হাত দিয়ে কপালে আসা চুল পেছনে ঠেলে দিয়ে বলল, হ্যাঁ, দরকার তো আছেই। তাই ভাবলাম তোর সাথেও দেখা করে আসি। কেন? জ্যোতি উত্তরে বলল, মেহু আপু বলেছিল আপনি নাকি কয়েকদিন আগেও এসেছিলেন এখানে, কি প্রয়োজনে, তাই জিজ্ঞেস করলাম। মেহেরাজ ভ্রু কুচকাল, বলল, তুই কি মেহুর থেকে আমার খোঁজ খবর নিস জ্যোতি? জ্যোতির স্পষ্ট উত্তর, না তো, আমি আপনার সম্বন্ধে কিছুই জিজ্ঞেস করিনি। মেহু আপু নিজে থেকে বলেছিল কথাটা। মেহেরাজ মুখ ভার করলো এবার। চোখ জোড়া বুঝে ভারী বুক হালকা করতে ছাড়ল দীর্ঘশ্বাস। শান্ত স্বরে বলল, মেহুর সাথে এত কি কথা বলিস তাহলে প্রতিদিন? জ্যোতি তাচ্ছিল নিয়ে বলল, আমার আর মেহু আপুর কথার বিষয়বস্তু কেবল আপনিই হবেন এমন কোথাও লেখা আছে নাকি মেহরাজ ভাই? নেই বলছিস? না, নেই। সামান্তাপু কেমন আছে? মেহেরাজ চুপ থাকলো। প্রত্যেকবার কল করলে জ্যোতি আগ্রহ নিয়ে সামান্তাকে নিয়ে এই প্রশ্নটা করে তাকে। প্রশ্নটা করে যে চোখে আঙুল দিয়ে তার আর সামান্তার সম্পর্কটাকেই যদি তুলে আনতে চায়, তাও বোঝে মেহেরাজ, তবু উত্তর দেয় না। এবারও ব্যতিক্রম হলো না। গম্ভীর স্বরে উত্তর না দিয়ে বলল, রাখলাম, পরশু আসছি। কতটুকু বলে মেহেরাজ কল কাটলো। মুখটা টান টান করে তাকিয়ে থাকলো বেলকনির অপর প্রান্তে। সন্ধ্যায় সাইদ অফিস থেকে ফিরছিল রিকশায় করে। কিছুটা দূরে রাস্তার একপাশে শুভ্রময়ী মেহু নামক মেয়েটিকে দেখে হৃদয়ের ভেতর কম্পন অনুভূত হলো। রাতের আধার আর ল্যাম্পপোস্টের আলোতে গোলাপি রাঙা জামা পরনে অদ্ভুত সুন্দর বোধ হচ্ছিল মেয়েটাকে। সাইদ নিজেকে আর রিকশায় বসিয়ে রাখতে পারল না। দ্রুত রিকশা থামাতে বলে ভাড়া মিটিয়ে নিজেকে হাজির করলো মেহুর সামনে। মেহু ভ্রু কুচকে তাকালো তার দিকে, চোখে মুখে প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করেই বলল, সাইদ ভাই আপনি? সাইদ হাসলো ঠোঁট চওড়া করে, ফিচেল গলায় বলল,
শেষের কথাটা সাইদ বুকের বাঁ পাশে হাত রেখে বলল। মেহু কপাল কুঁচকাল, বিরক্তি সমেত গলায় বলল, আপনাকে একবার বলেছি এসব ফ্ল্যাট আমার সাথে করবেন না সাইদ ভাইয়া। সাইদ থামল না, ফের ফিচিল গলায় বলে উঠল, ফ্লার্ট করব কেন? প্রেমিকার সাথে কেউ ফ্লার্ট করে নাকি? আমি একদমই ফ্লার্ট করছি না, বিশ্বাস করো। মেহু থমথমে গলায় উত্তর দিল, আমি আপনার প্রেমিকা নই। প্রেমিকা না? আচ্ছা ঠিক আছে, প্রেমিকা নাই হতে পারো, হবু বউ তো অবশ্যই। বলো। সেই শব্দটা সাইদ চোখ টিপে বলল। মেহুর মুখভঙ্গি তাতে একটু বদলালো না, আগের নাই কপাল কুঁচকে বলল, আবল তাবল বকবেন না সাইদ ভাইয়া। সাইদ ভ্রু উঁচিয়ে বলল, আবল তাবল বকবো কেন? এই 1 বছর আগে এত কষ্ট করে চাকরি জোগাড় করলাম। কেন করলাম? আরে বিয়ে করার জন্যই তো এত কিছু। তো বিয়ে করতে নিষেধ করেছে কেউ আপনাকে? সাইদ আফসোসের সুরে বলল, উফ, পাত্রী হিসেবে তো আমি তোমায় পছন্দ করেছি, কিন্তু তুমি তো নাকি পড়ালেখা শেষ না হওয়া অবধি বিয়ে করবে না বলেছ। এখন তো পড়ালেখা কমপ্লিট, বিয়ে করব। চলো, 2 দিন পর আবার তোমার ভাই তোমাকে চট্টগ্রাম নিয়ে চলে যাবে, তখন আমার কি হবে? মেহু এবার কিছুটা জোরেই বলল, সাইদ ভাইয়া, আমি এসব মজা উপহাস পছন্দ করি না। আপনি আর যার সাথেই মজা করুন না কেন, আমার সাথে করবেন না। সাইদ চুপ করল না, ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আগে কিন্তু দিব্যি পছন্দ করতে এসব। 4 বছর আগে একটা চুমুই সব পছন্দ অপছন্দ বদলে দিল। জাস্ট একটাই তো চুমু। মেহু থমকাল, মনে পড়ে গেল সে অনাকাঙ্ক্ষিত ঠোঁটের ছোঁয়া, অপ্রত্যাশিত মুহূর্ত, অপ্রত্যাশিত চুমু। মুহূর্তে চোখ মুখের ভঙ্গি পাল্টে গেল তার, চোখ জোড়ায় ভর করলো ঘৃণা আর টলমলে পানি। সে টলমলের চোখের চাহনিতে এক নজর তাকিয়ে সাইদ আর দাঁড়ালো না, বুক টান টান করে দ্রুত হেঁটে চলে গেল সেই স্থান ছেড়ে। এই 3 বছরে জ্যোতির পরিবর্তন খুব একটা চোখে পড়ে না। আগের মতোই সারাদিন সালোয়ার কামিজ পরনে, মাথায় ঘোমটা টেনে রাখে, চুলগুলো কিঞ্চিত লম্বা হয়েছে, হাতের বাটন ফোনের বদলে স্মার্টফোন এসেছে। গ্রামীণ জীবনে অভ্যস্ত থাকা মেয়েটা শহুরে জীবনে মানিয়ে নিয়েছে। দাদিকে ছাড়া 1 পাও না চলা মেয়েটা কোনো সঙ্গবিহীনই জীবন গুছিয়ে নিয়েছে। জ্যোতি সে সব ভেবে ছোট্ট শ্বাস ফেলল, হাতে স্মার্টফোনটা রেখে টেবিলের ড্রয়ার থেকে বাটন ফোনটা বের করলো। ঠোঁট ছোড়া আলতো করে হেসে সে বাটন ফোনে ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার দেয়া শেষ স্মৃতি দাদি, সব সময় আগলে রাখবো নিজের সাথে। মনে আছে দাদি, গ্রাম যখন ছেড়ে প্রথমবার মেহরাজ ভাইদের বাসায় গেলাম, তখন এই ফোনে কত কত কথা হতো তোমার সাথে, কত কত বকা খেতাম তোমার থেকে, কত কত অপেক্ষা করতাম তোমার সাথে কথা হবে কখন, তার জন্য অপেক্ষা করতাম। আমি এখনো অপেক্ষা করি, ভাবি তুমি এই বাটন ফোনে কল করে খোঁজ নিবে, আমার কথা বলবে, কিন্তু তুমি তো খোঁজ নাও না দাদি। আমাকে একবারও মনে করো না দাদি। কত ভালো হতো যদি পরপারে চলে যাওয়ার পরেও আমরা ফোন আলাপ করতে পারতাম। আমি জানি এইসব কিছুই সম্ভব না, তুমি কখনো এই ফোনে কল করে খোঁজ নেবে না, কখনো আর তোমার সাথে কথা হবে না, সবটাই জানি আমি। তবুও দেখো না, পাগলের মতো প্রলাপ বকছি। দাদি, মেহরাজ ভাইদের বাসায় চলে যাওয়ার পরও কিন্তু তোমার সাথে অনেক দূরত্ব ছিল আমার, তবুও দিন শেষে কথা বলতাম। কিন্তু আজ দেখো না দাদি, আজও তোমার আমার বিস্তর দূরত্ব, কিন্তু আজ আর আমাদের কথা হয় না দাদি, কোনোদিনও হবে না, একটুও কথা হবে না দাদি। কথাগুলো বিড়বিড় করে বলে চোখ বুঝল জ্যোতি। চোখ বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। মুহূর্তে সে জল আবার মুছে নিল, কেউ দেখে ফেলার ভয়। রুমে সে ব্যতীত আরো একজন মেয়ে আছে, পাশাপাশি আরো একটা রুম আছে। 2 রুমের এই বাসাটায় সে সহ আরো 3 জন মেয়ে থাকে। হোস্টেল ছেড়ে এই বাসাটায় তারা 4 জন প্রায় 1.5 বছর আগে উঠেছিল। মেহেরাজ এই বাসাটা চেনে। মেহুর জন্মদিনে জ্যোতিকে নিতে এসে সেবারই প্রথম এই বাসার বাকি 3 জন মেয়ে জেনেছিল জ্যোতি বিবাহিত। জ্যোতি সে ভেবে সোজা হয়ে বসে ফের বাটন ফোনটা ড্রয়ারে রাখলো। ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 8টা। মুহূর্তে মোবাইলের রিংটোন বাজলো। ভ্রুকুচকে তাকিয়ে দেখলো মোবাইলের স্ক্রিনে মেহেরাজ ভাই নামটা। বুকের ভেতর অস্থিরতা অনুভব হলো। মনে মনে বলে উঠল, মেহরাজ ভাইয়ের আসার কথা কাল, তবে আজ কল কেন করলো? আজই চলে এসেছে, এখন কি নিচে নেমে দেখা করতে বলবে? মনের মধ্যে প্রশ্নগুলো উকি মারতেই তীব্র অস্থিরতা অনুভব হলো।
অপ্রত্যাশিত কিংবা প্রত্যাশিত সাক্ষাতের পূর্বাভাস শ্বাস ঘন হলো। পর মুহূর্তে নিজেকে সামলে স্বাভাবিক করলো। মোবাইলটা হাতে নিয়ে জানালার পাশে দাঁড়ালো। মুহূর্তে শীতল হাওয়া ছুঁয়ে দিয়ে গেল তাকে। কল রিসিভ করে গলা ঝেড়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম মেহরাজ ভাই। মেহেরাজ সালামের উত্তর দিল। বিনিময়ে উদ্ভট এক প্রশ্ন করে বসল। তোর কাছে শাড়ি আছে জ্যোতি? জ্যোতি অবাক হলো এমন প্রশ্নে। সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে গেল তার। এভাবে অপ্রত্যাশিতভাবে কল করে শাড়ি আছে কিনা জিজ্ঞেস করাটা অযৌক্তিক বোধ হলো। অস্ফুট স্বরে বলল, হুম হুম মেহেরাজ বিরক্তি নিয়ে বলল, কানে শুনিস না? শাড়ি আছে তোর কাছে? ফের একই প্রশ্নে জ্যোতির কপালের ভাঁজ মিলে গেল। শাড়ি তেমন একটা পরা হয়নি তার। বলা যায় এক আধবার ছাড়া সে শাড়ি পরেই না। এমনকি মেহেরাজের সাথে বিয়েটাও তার সালোয়ার কামিজ পরে সম্পূর্ণ হয়েছিল। তবে মেহেরাজদের বাসায় থাকাকালীন সময় মেহেরাজ মেহুর সাহায্য নিয়ে তাকে কয়েকটা শাড়ি কিনে দিয়েছিল। এমনকি মেহেরাজ যে 2 বার এখানে এসে তার সাথে দেখা করে গিয়েছে, সে 2 বারও তার জন্য শাড়ি উপহার এনেছিল। সে শাড়িগুলো কখনো পরা না হলেও সযত্নে নিজের কাছেই রেখেছে। তবু মেহেরাজের প্রশ্নটা অযৌক্তিক বোধ হলো। মেহেরাজ কি ভেবেছে তার দেওয়া শাড়িগুলো জ্যোতি ফেলে দেবে? জ্যোতি শ্বাস টেনে উত্তর দিল, আছে, আপনি দিয়েছিলেন আগে। মেহেরাজ ফের প্রশ্ন ছুড়ল, ও সব রেখেছিস? ফেলে দেওয়ার কথা ছিল নাকি মেহরাজ ভাই? শান্ত গলায় উত্তর আসলো, ফেলে দিলেও দিতে পারিস। আজ তো এক মানবকেই ফেলে দিয়েছিস। শাড়ি তো ক্ষুদ্র তার তুলনায়। জ্যোতি তাচ্ছিল নিয়ে হাসল, বলল, আজ তো মানব আপনি? গম্ভীর স্বরে বলল মেহেরাজ। জানা নেই। জ্যোতি আবারও তাচ্ছিল নিয়ে হাসল, বলল, আমি তুচ্ছ মানবী মেহরাজ ভাই। আপনার মতো মানবকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা আমার হয়ে ওঠেনি। মেহেরাজ অভিযোগের সুরে বলল, তোর জীবনে কোথাও রাখিসও নি? রাখার কথা ছিল কি? ছিল না বলছিস? জ্যোতি স্পষ্ট গলায় উত্তর দিল, না, যে অন্যের তাকে আমার জীবনে রাখার কথা তো থাকতে পারে না মেহরাজ ভাই। আচ্ছা বাদ দিন সেসব কথা, কিছু বলবেন? মেহেরাজ কিয়ৎক্ষণ চুপ থাকলো। তারপর বলল, রাতে রওনা দিচ্ছি। কাল সকালে কল করা মাত্রই দেখা করতে আসবি। দেরি করলে দেখা না করে চলে আসবো। আচ্ছা। মেহেরাজ হঠাৎ উদ্ভট প্রশ্ন ছুড়ল, ওখানে কি ছেলে মেয়ে বাসা ভাড়া চাইলে ভাড়া দিবে বাসা? এমন উদ্ভট প্রশ্নে আবারও অবাক হলো জ্যোতি। ভ্রু কুচকে নিয়ে বলল, মানে? মেহেরাজ নির্বিকার ভাবে উত্তর দিল, বাসা খুঁজবো কাল এক বন্ধুর জন্য। এখন তোকে আর আমাকে দেখে প্রেমিক প্রেমিকা লাগলে কি বাসা ভাড়া দিবে? জ্যোতি বুঝল না কিছুই, বলল, বুঝলাম না। মেহেরাজ দাঁতে দাঁত চেপে উত্তর দিল, গর্ধব, হাজব্যান্ড ওয়াইফ ছাড়া এমনি দুটো ছেলে মেয়েকে কে বাসা ভাড়া দিবে? বাসা তো আপনার বন্ধুর জন্য খুঁজবেন। কিন্তু ও তো যাবে না। তুই যেহেতু ওখানে থাকিস, এত বছর তোকে নিয়ে খুঁজবো। জ্যোতি অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, আমাকে নিয়ে? মেহেরাজ শান্ত স্বরে আদেশে লাই বলল, হ্যাঁ, আসার সময় শাড়ি পরে আসবি, একদম দেখতে যাতে পারফেক্ট বউ লাগে। তাহলে হাজব্যান্ড ওয়াইফ দেখা মাত্রই বাড়িওয়ালা বাসা ভাড়া দিয়ে দিবে। মনে করে শাড়ি পরেই আসবি। শেষের কথাটুকু আদেশের সুরে বলে মেহেরাজ কল কাটল। আর যদি চুপ থেকে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলো। মেহেরাজের সবগুলো কথাই যেন তার বোধগম্য হলো না। বন্ধুর জন্য বাসা তার বন্ধু না খুঁজেই তাকে কেন খুঁজতে হবে, তাও আবার বউ নিয়ে? কি আশ্চর্য! অনেক রাত হওয়া সত্ত্বেও মেহু ঘুমালো না। মোবাইলের স্ক্রিনে স্পষ্ট ভাসছে সাইদের মেসেজ। এ পর্যন্ত বহুবার সাইদ মেসেজ দিয়েছে তাকে, তবে একবারও রিপ্লাই দেয় না সে, শুধু সিন করে রেখে দেয়। এবারও ব্যতিক্রম হলো না। সাইদের মেসেজটা সিন করেই রেখে দিল সে। অথচ একটা সময় এই লোকটার একটা মেসেজের জন্য ছটফট করত সে। এই লোকটার সাথে কথা বলার জন্য রাত ভর অপেক্ষা করত। নাবিলের মতো তার কাছেও তখন মনে হতো সাইদ ভাই মানেই আগুন, সাইদ ভাই মানে অন্য কিছু। তখনকার মেহু বোকা ছিল, নরম মনের সরল মেয়ে ছিল। কিন্তু এই সহজ সরল মেয়েটা একটা সময় পর সাইদ নামক মানুষটার থেকে মুখ সরিয়ে নিল কঠিনভাবে। কারণটা আধুনিকতার যুগে খুবই সামান্য হলেও মেহুর কাছে ছিল ঘোর অন্যায়। নাবিল আর সামান্তার কাছে বরাবরই সে শুনেছিল সাইদের অনেক মেয়ের সাথে মেলামেশা,
অনেক মেয়েকেই সে কথার জালে বশ করে ফেলতে পারে। সায়েদ অনেক মেয়েকে জড়িয়ে ধরেছে, চুমু খেয়েছে, এসবও অজানা ছিল না। তবুও মেহু তখন মনে প্রাণে বিশ্বাস করত সায়েদ এসব করতে পারে না। আড়ালে কোথাও না কোথাও সায়েদ নামক মানুষটার প্রতি ছিল তার ব্যাপক বিশ্বাস। কিন্তু একটা সময় পর সে বিশ্বাস ভেঙে গেল যেদিন নিজের চোখের সামনে সায়েদকে দেখা গেল অন্য একটা মেয়েকে চুমু খেতে। অসহনীয় যন্ত্রণায় ছটফট করে সেদিন ঘরে এসে কান্না করেছিল। তার মাসখানেক পরেই একদিন সায়েদের সম্মুখীন হয়ে বলে বসেছিল, সাইদ ভাইয়া, আপনাকে আমি এতটা খারাপ ভাবিনি। আমি ভেবেছিলাম আপনি ফ্ল্যাট পর্যন্তই আছেন, কিন্তু আপনি এতটা জঘন্য, এতটা আমি ভাবিনি সাইদ ভাইয়া। সায়েদ সেদিন হেসেছিল। আগে থেকে এই মেয়ের আচার আচরণ দেখে বুঝে গিয়েছিল মেয়েটা তার প্রতি দুর্বল। শুধু দুর্বল নয়, চরম প্রকারে দুর্বল। সেদিন তা আরো পাকাপোক্তভাবে বুঝতে পেরেছিল। তা আলতো ঝুঁকে প্রশ্ন করেছিল, কি ভাবনি? আপনি সেদিন মেয়েটাকে লিপকিস। বাকিটুকু না বলেই থেমে গিয়েছিল মেহু। চোখ জোড়া বেয়ে টলমলে পানি গড়িয়ে পড়েছিল। সাইদ কিয়ৎক্ষণ সে চোখের পানিতে তাকিয়েছিল। তারপর কি বুঝি মেহুর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়েছিল। অস্ফুট স্বরে বলেছিল, সেদিন কার ছোঁয়ায় কামুক ছিলাম, সুযোগ পেয়ে লুফে নেওয়া ব্যক্তি ছিলাম। আজকের ছোঁয়ায় কষ্ট আগলানোর যত্ন আছে, অশ্রু মোছার আবেদন আছে, অনুভব করার। সাইদ বাকিটুকু সম্পূর্ণ করার সুযোগ সেদিন নেয়নি মেহু। তার আগেই মেহু ঠেলে দিয়েছিল তাকে। ছিটকে সরে গিয়েছিল অন্য প্রান্তে। দৃঢ় গলায় বলেছিল, সাহস কি করে হলো ওই ঠোঁটে আমায় ছোঁয়ার? সি সাইদ ভাইয়া, আপনি আমাকেও সুযোগ লুফে নেওয়ার বস্তু ভাবলে কি করে? ছি। এতটুকুই। তারপর আর সাইদের প্রতি দুর্বলতা প্রকাশ করেনি মেহু। সাইদ নামক লোকটার দিকে সেদিন থেকে তীব্র অবহেলা ঠেলে দিয়েছে সে। মেহু তপ্তশ্বাস ফেলল। মেসেজটা আগে নিয়ে একবার দেখেই ঠেলে রাখলো মোবাইল ফোনটা। যদি ঘুম ছেড়ে উঠল সকাল সকালে, তখন ঘড়ির কাঁটায় সবে 6:30। জানলা দিয়ে বাইরের সুন্দর পরিবেশ পরখ করছিল। এর মাঝে মোবাইলের রিংটোন বেজে উঠল। যদি সচেতন চোখে তাকাতে ফের মেহেরাজের নাম দেখে চাহনি শুরু করলো। টের পেল তার বুক ঠিক ঠিক করছে। অবশেষে সে মুখ, সে মানুষ, সে চাহনির সম্মুখীন হতে হবে ভাবতে শরীর জুড়ে কম্পমান অনুভূতি হচ্ছে। তবু সে অনুভূতির আভাস নিজের ভেতর আড়াল রেখে কল তুলল। উপাস থেকে মেহেরাজ ব্যস্তকণ্ঠে বলল, তোদের বিল্ডিংটার সামনেই দাঁড়ানো আছি, নেমে পড় তাড়াতাড়ি। জ্যোতি জানলা দিয়ে তৎক্ষণাৎ নিচে তাকালো। চোখে পড়ল লম্বা চড়া সুদর্শন মেহেরাজকে। পরনে কালো শার্ট, হাতাগুলো গোটানো, এক হাতে ফোন চেপে কানে ধরে আছে এক পাশে। জ্যোতি কয়েক পলক তাকালো স্থিরভাবে, তারপর ছোট্ট শব্দে উত্তর দিল, আসছি। কথাটুকু বলেই কল কাটল। পা বাড়িয়ে একবার ভাবল শাড়ি পরে যাওয়া উচিত কিনা। রুমমেটদের মধ্যে বাকি 3 জনকে প্রায়শই দেখেছে প্রেমিকের সাথে দেখা করতে শাড়ি পরে যায়। সেই সব ভেবে তাচ্ছিল্য নিয়ে হাসল। তাদের সম্পর্ক তো প্রেমিক প্রেমিকা জুটির মতো না, কিংবা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোও নয় যে শাড়ি পরে যেতে হবে। সত্যি শাড়ি পরল না। মুখ চোখ ধুয়ে 6 নাগা একটা সালোয়ার কামিজ পরে চুলে পিডুনি করলো। তারপর মাথায় ঘোমটাটা টেনে মিনিট 5 মধ্যে হাজির হলো মেহেরাজের সামনে। বহুদিন পর, বহু মাস পর মেহেরাজ নামক যুবকের সামনে নম্রভাবে দাঁড়াতেই মেহেরাজ গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল, কাল রাতে কি বলেছিলাম আমি? কি? মেহেরাজ চোয়াল শক্ত করল। মুখ টান টান করে বুকে হাত গুজে বলল, শাড়ি পরিসনি কেন? জ্যোতি স্পষ্ট কণ্ঠে উত্তর দিল, শাড়ি পরতে অভ্যস্ত নই আমি মেহেরাজ ভাই। মেহেরাজ ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, তো? জ্যোতি শান্ত স্বরে বলল, তো শাড়ি পরাটা কি উচিত হতো? ভ্রু উঁচিয়ে ফের প্রশ্ন করল মেহেরাজ। হতো না বলছিস? জ্যোতি স্পষ্ট উত্তর, না। ওকে ফাইন। মেহেরাজ হাঁটা শুরু করলো। পাশাপাশি হাঁটলো জ্যোতিও। সুন্দর সকাল, শীতল বাতাস আর পাশাপাশি ভালোবাসার মানুষ জোড়া। জ্যোতির মনে পড়ল কিশোরী বয়সের স্বপ্ন। সে সময় এমনই স্বপ্নে বুদ্ধ সে। এমনই এক শান্ত সকালে পাশাপাশি হাঁটার স্বপ্ন। এমনই এক শীতল বাতাসময় পরিবেশে ভালোবাসার মানুষের সঙ্গ। জ্যোতি, দ্বিতীয়বার বিয়ে করলে তোর মতামত কি? দ্বিতীয়বার বিয়েটা কিন্তু আগের বারের মতো আমার অনিচ্ছাতে কিংবা হুটহাট জোর জবরদস্তিতে হবে না। এবার আরামে বিয়ে করে সুন্দর একটা সংসার করব।
তোর কিছু বলার থাকলে বলতে পারিস।